সুপ্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। একই সাথে আশ্বিন মাসের শুভেচ্ছা। আমি আলী আশরাফ আপনাদের সাথে আছি। নিক্কনের লোক সংস্কৃতির আয়োজন নিক্কন নিয়ে। তো আজকের খুব সুন্দর একটা পরিবেশ আছে বাইরে। আমাদের গরম নেই, বৃষ্টি হয়েছে, আর একটা শীতল, আরামদায়ক শীতল ভাবও আছে। তো এই সুন্দর আয়োজনের মধ্যে আশ্বিন মাসের প্রথম তারিখেই আমরা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য নিক্কন আয়োজন নিয়ে চলে আসলাম। আমাদের প্রথমে যেটা প্রত্যাশা থাকে, যারা শুনছেন এবং যারা ইতিমধ্যে নোটিফিকেশন পেয়েছেন এবং আমাদের সাথে যুক্ত, মোহাম্মদ আলিম বলছেন যে আসসালামু আলাইকুম দাদু, অনেকদিন পর আবার যুক্ত হয়ে গেলাম, কেমন আছেন? আমি তো ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি জিজ্ঞাসা করেছেন যে আমি কেমন আছি। আমি ভালো আছি। তো আপনি কেমন আছেন সেটা আমাদেরকে জানাবেন। অনেক দিন পরে যুক্ত হয়েছেন, সেই জন্য ধন্যবাদ। কাজের ব্যস্ততা তো থাকেই। তো যাই হোক, আপনি এখন কেমন আছেন সেটা আমাদেরকে বলবেন। একই সাথে আমাদের অনুষ্ঠানের বিষয়গুলো ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা সেটাও আমাদেরকে বলবেন। তো আমরা জানি যে এই নিক্কন হচ্ছে লোক সংস্কৃতির একটি আয়োজন। এখানে লোক সংস্কৃতির নানান দিক নিয়ে কথা হয়, আর গান তো বাজেই। আমরা অনেকবার বলেছি এবং এটা হলো বাস্তব ঘটনা যে লোকগীতি, বাংলার লোকগীতি স্থান এবং সময় উভয় দিক থেকেই অনেক বিশাল। এটা সুদূর অতীতে আছে গেছে আমাদের এই লোকগীতির গানের। আর স্থানের দিক দিয়েও এটি বাংলাদেশের বাইরেও অনেক জায়গায় বিস্তৃত। আমরা জানি বাংলাদেশ আছে, আর পশ্চিমবঙ্গ তো আছেই, কিন্তু এর সাথেও কিন্তু আমাদের বাংলা আরও অনেক বড় পরিসরে আছেন। তো এই সব মিলিয়ে আমরা এখানে আলোচনা করি এবং বিভিন্ন এলাকার শ্রোতারাদের মাধ্যমে আমরা নিজেরাও এই বিষয়টা জানি। আমি নিজেও এই বিষয়গুলো জানি। অনেক বিষয় আছে যেগুলো আমার আগে জানা ছিল না, কিন্তু এই আয়োজনের সাথে যুক্ত হওয়ার পর আমি এটা জানতে পারছি শ্রোতাদের মাধ্যমে। আর এক এলাকার শ্রোতাদের মাধ্যমে দেখা যাচ্ছে যে অন্যান্য এলাকার শ্রোতারাও নানান বিষয়ে জানতে পারছেন। আমরা আজকে যে আলোচনাগুলো আছে তার মধ্যে প্রথমের মাস শুরু হয়েছে আশ্বিন মাস, বাংলা সনের ষষ্ঠ মাস। আর আমরা জানি যে ঋতু চলছে শরৎ। শরতের দুটো ঋতু, একটি হলো ভাদ্র আর আশ্বিন। ভাদ্র শেষ হলো, আশ্বিন শুরু হলো, আর এই মাসের মধ্য দিয়ে শরৎ ঋতুর সমাপ্তি ঘটবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকন্যা তারামণ্ডলে প্রবেশ করলে এই মাসের আগমন ঘটে। বাংলাদেশের সর্বশেষ সংশোধিত পঞ্জিকা অনুসারে আশ্বিন এখন 30 দিনের পরিবর্তে 31 দিন নিয়ে গঠিত। আর এই মাসের নামটা এসেছে অশ্বিনী নক্ষত্রের সূর্যের অবস্থান থেকে। এই মাসটা হলো পুজোর মাস। এখানে নবরাত্রি পূজা হয়, দুর্গা পূজা হয়, বিজয় দশমী হয়, আর কোজগরি লক্ষ্মী পূজাও হয়, কালী পূজা এবং বা দীপাবলি পূজা হয়।
ফলে এই গোটা আশ্বিন মাস জুড়েই আসলে পূজার কাজ চলতে থাকে। সব মিলিয়ে আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষদের এই পূজায় আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আনন্দের মাধ্যমে তারা তাদের ধর্মীয় কাজ সুসম্পন্ন করবে এরকম প্রত্যাশা রাখছি। এরপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমরা আগেই বলেছি যে সুচিত্রা মিত্র 1924 সালের 19 সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন আর আমাদের ছেড়ে চলে গেছেন 2011 সালের 3 জানুয়ারি। তার পিতার নাম ছিল রামায়ণ অনুবাদক কবি কৃত্তিবাস ওঝার উত্তরপুরুষ সৌদ্রমোহন মুখোপাধ্যায় ছিলেন তার পিতা। তার মা ও লেখক ছিলেন এবং অনুবাদক ছিলেন। মায়ের নাম ছিল সুবর্ণলতা দেবী। সুচিত্রা মিত্র দীর্ঘকাল বিশ্ব রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন। এই রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে তিনি চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী ও অভিনেত্রীর ভূমিকাও পালন করেছেন। তিনি অভিনেত্রীও ছিলেন। আমরা জানি যে আমাদের দেশে গণসঙ্গীতের একটি খুব শক্তিশালী ধারা আছে, আর কয়েকটি সংগঠন এই গণসঙ্গীতের ধারাটি ধরে রেখেছে। এবং সেই সময় আমরা ব্রিটিশ আমলে বলছি, গণনাট্য সংঘ বলে একটি সংগঠন ছিল। তো সুচিত্রা মিত্র এটার সাথে যুক্ত ছিলেন। তার মানে যারা মনে করেন যে রবীন্দ্রসঙ্গীত বা ইত্যাদি মানে হলো যে একটা নিরামিষ শান্তিবাদী, কিন্তু তা না। দরকার মতো এই সমস্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পীরাও কিন্তু মানুষের আন্দোলন সংগ্রামের সাথে একত্রে আসেন। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তার দীপ্ত কণ্ঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রচারিত হতো, যে জন্য পরে এই তার কণ্ঠের এই জাদুতেই আমরা পরবর্তীতে তাকে সেই গানটিকে আমাদের জাতীয় সঙ্গীত করেছি। তিনি কিন্তু খুব ছোটবেলা থেকে গান করেছেন এবং শান্তিনিকেতনের সঙ্গীত ভবন থেকে তিনি যখন ক্লাস 10-এ পড়েন তখন বৃত্তি লাভ করেছিলেন। যাই হোক, আমরা তার যে সৃষ্টিকর্ম এবং তার একজন শিল্পী, তার গানের মধ্য দিয়ে তার সুর এবং গান পরিবেশনার যে দক্ষতা, নতুনত্ব, সেইটা তার ছাত্র ছাত্রীদের মাধ্যমে ধরে রাখেন। তো আমরাও আশা করব যে তার ছাত্রছাত্রীরা এটা তাকে স্মরণ রাখবে এবং তাকে অনুসরণ করবে এবং তার কিছুটা হওয়ার চেষ্টা করবে। আমাদের খুব দুঃখের বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রায় প্রতিদিনই প্রতি মঙ্গলবারেই ফরিদা পারভিনের গান পরিবেশন করতাম। তার কারণটা হচ্ছে যে তিনি তো অনেক জনপ্রিয়, আর তার কণ্ঠের জাদু আমাদেরকে তার গান পরিবেশন করতে বাধ্য করত। ফরিদা পারভিনের বাবা দেলোয়ার হোসেন পেশায় ছিলেন সাধারণ চিকিৎসক, মা রৌফা বেগম। তিনি কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই প্রাথমিক হাই স্কুলের লেখাপড়া শেষ করেন। 1968 সালে তিনি রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী নির্বাচিত হন। তাহলে তার শুরুটা হয়েছে নজরুল সঙ্গীতে অবদানের জন্য ফরিদা পারভিন 1987 সালে 21 পদক লাভ করেন। আর আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ প্রেম চলচ্চিত্রের কণ্ঠে দেওয়ার জন্য 1993 সালে তিনি শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আমরা আগেই বলেছি সূচনাতেই যে তিনি জন্মগ্রহণ করেছেন 1954 সালের 31 ডিসেম্বর
আর এই তো কয়েকদিন আগে 2025 সালের 23 সেপ্টেম্বর, আজকে 16 তারিখ, আর 13 সেপ্টেম্বরে তিনি আমাদের ছেড়ে গেছেন। তিনি অবশ্য বেশ অসুস্থ ছিলেন, কয়েকবারই হাসপাতালে যেয়ে আমরা অনেকবারই তার ফিরে আসার জন্য দোয়া খায়ের করেছি, কিন্তু এবার অন্যান্যবার তিনি ফিরে আসলে এবার আর ফিরে আসতে পারেননি। তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা এই লাইভ অনুষ্ঠানের পরে তার কয়েকটা গান শুনব। কে বুঝে আল্লাহ, কে বুঝে এই গানটি, তার পাখে কখন জানি, তারপরে সময় গেলে সাধন হবে না, বিখ্যাত গান, আর খাঁচার ভিতর অচিন পাখি। এই চারটা গান আমরা শুনব। আচ্ছা, আমাদের জাহিদ মিয়া, আমাদের একজন শ্রোতা বন্ধু, তিনি বলছেন যে দেখছি কিশোরগঞ্জ কটিয়ালি থেকে। অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং একটি মূল্যবান মন্তব্য করেছেন। আপনি এখন কেমন আছেন সেটা আমাদেরকে একটু জানাবেন, আর আমাদের আয়োজন ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। আমাদের আর একজন প্রিয় শ্রোতা বন্ধু প্রবীর মিত্র শীল বলছে, শুনতে চাই, আমি অপার হয়ে বসে আছি, গানটি শোনালে খুশি হব, সাথে আছি। আচ্ছা, আমি চেষ্টায় থাকলাম আপনার গানটি শোনানোর জন্য। লাইভের পরে অবশ্য বেশ কিছু গান আছে, তো এটা আমি চেষ্টা করব দেওয়ার। আর যদি এই শেষ সময়ে গানটা কোনোভাবে খুঁজে না পাই বা আছে, আর গানটা আছে আর কি আমাদের জানি, তো এটা অবশ্যই বাজার দেওয়া হবে। তবে যদি কোনো কারণে আজকে খুঁজে না পাই বা বাজারটা পরিবেশন সম্ভব না হয়, তাহলে অবশ্যই আগামী এতে আপনার এটি আমরা প্রচার করব। যে সমস্ত অনুরোধের দিনই প্রচার করা সম্ভব হয় না, আমরা কিন্তু সবসময় মনে রেখে সেটা পরবর্তীতে প্রচার করি। আমায় জিজ্ঞাসা করে, হ্যাঁ, মোহাম্মদ জাহিদ মিয়া বলছেন, তিনি আগেও মন্তব্য করেছেন এবং আমাদের বলছেন যে ফরিদা পারভিনের গান আমার খুব অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ, যে আসলেই তাই, ফরিদা পারভিনের গান আমাদের সকলেরই খুব ভালো লাগে। মোহাম্মদ কামরুজ্জামান বলছেন, কোন বাগিচায় ফুল তুমি, কোন গানের চাঁদ বলো কন্যা। মোহাম্মদ কামরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা মন্তব্য করেছেন আর একটা কাব্যিক কথা বলেছেন। তিনি আমাকে কামরুজ্জামান আবার বলছেন, যাই হোক, এই মন্তব্যের জন্য ধন্যবাদ। তিনি বলছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন। আচ্ছা, মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন সেটা আমাদেরকে একটু জানাবেন। আশা করি ভালো আছেন, তারপরেও আপনি জানাবেন। মোহাম্মদ কামরুজ্জামান বলছেন যে শাহ আব্দুল করিম। আচ্ছা, মানে আগের যেইটা সেটা শাহ আব্দুল করিমের একটি গান। তো আমরা আপনাকে দেখি এই গানটা যদি পাই তো আপনাকে প্রচার করাবো। আর তা না হলে আগে যা বললাম যে আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব আপনার এই গানটি প্রচারের। প্রবীর মিত্র শীল আবার বলছেন, ফরিদা পারভিনের কণ্ঠে লালনের প্রতিটা গানই ভালো লাগে। হ্যাঁ, আসলেই তার কণ্ঠস্বরের একটা অদ্ভুত ধরনের আকর্ষণ আছে, মায়া আছে, টান আছে, এবং তিনি গাইলে আসলে সব গানই মনে হয় যে আমাদের মনের মধ্যে গেঁথে যায়। মানে যে সমস্ত গান আমি দেখেছি
যে বেশ ভাবপ্রধান। অনেক সময় আমরা খাঁচার ভিতর অচিন পাখি কেমন আসে যায়, এই গানটি শুনতে চাই। হ্যাঁ, এটা আমার লিস্টে আছে, আমি আগেই বলেছি যে এই গানটা আসলে এই মানে লাইভ অনুষ্ঠানের পরেই বাজবে। তো আপনার অনুরোধের জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরে বাবা, অনেক 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 দিন পর আমি একটু শ্রোতা হিসাবে ভূমিকা কম রাখছি, কিন্তু একসময় দুইজন শ্রোতা হিসাবে অনেক কথাবার্তা আমরা বলেছি, আমার মনে আছে, স্মরণে আছে। FM পোকা অনেকদিন পরে মন্তব্য করেছে। FM পোকা শ্রোতা ফোরাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি। অসংখ্য ধন্যবাদ যে অনেকদিন পরে একটা মন্তব্য পেলাম। তো তুমি কেমন আছো, তো সেটা জানাবে। আর ঘটনা হলো যে কিছুদিন আগে যে চন্দ্রগ্রহণ হলো, সেটা কেমন এনজয় করলা সেটাও জানাবেন। খুবই খুশি হলাম, একটা পুরনো স্কুল ফ্রেন্ড হোক বা পুরনো শ্রোতা হোক, তাদের যখন কমেন্ট পাই বা তাদের সাথে যখন দেখা হয়, তখন মনের মধ্যে একটা আলাদা ধরনের স্মৃতি জাগ্রত হয়। আর এই FM পোকার সাথে আমার কত স্মৃতি, যদিও এখন যোগাযোগ ক্ষীণ হয়েছে, কিন্তু মানে বাস্তবে দূরত্ব থাকলেও মনের খুব কাছাকাছি আমরা আছি বলি আমরা বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি, কেমন আছেন জিজ্ঞাসা করেছে। আমি ভালো আছি, তুমি কেমন আছো সেটা জানাও। মোহাম্মদ কামরুজ্জামান বলছেন রেডিও মহানন্দাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে রেডিও মহানন্দাকে ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও, আর রেডিও মহানন্দা সবাইকে নিশ্চয়ই। মোহাম্মদ কামরুজ্জামান আবার বলছেন রীতা নানিকে সালাম জানাবেন। হ্যাঁ, সালাম। রীতা নানি যদি দেখেন তাহলে তো অবশ্যই এই সালাম পেয়ে গেছে। তারপর আমার সাথে যদি দেখা হয় তাহলে আমি বলবো যে আমাদের একজন শ্রোতা মোহাম্মদ কামরুজ্জামান আপনাকে সালাম জানিয়েছেন। FM পোকা বলছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। হ্যাঁ, সেটাই, খুব খুশি হলাম যে এটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ FM পোকা। আমি আশা করব যে তুমি সবসময় থাকবা, আর এই যে শ্রোতা ক্লাব যেটা, সেটাকে আরও একটু সক্রিয় করতে হবে। সাকিব হাসান বিদ্যুৎ বলছেন ফাতেমা নগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। অসংখ্য ধন্যবাদ, বেশ দূর থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সময় করে মন্তব্য করেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি কেমন আছেন সেটা আমাকে একটু জানাবেন। পরীক্ষা চলছে, কর্মজীবন নিয়ে ব্যস্ত। আচ্ছা, FM পোকা বলছেন যে পরীক্ষা চলছে, কি পরীক্ষা চলছে? আর কর্মজীবন নিয়ে তো ব্যস্ত থাকতেই হবে। আশা করি পরীক্ষা চলছে, পরীক্ষা ভালো হবে। আল্লাহর কাছে দোয়া করি যেন পরীক্ষা খুব সুন্দরভাবে শেষ হয়। সাকিব হাসান বিদ্যুৎ বলছেন আলহামদুলিল্লাহ, মানে ভালোই আছেন। নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যেন আল্লাহ পাক আমাদের সবাইকেই ভালো রাখেন। FM পোকা বলছে স্যার আপনাকে অনেক মিস করি। হ্যাঁ, আমিও তো মিস করি। পরীক্ষার পরে, এখন তো পরীক্ষা চলছে, পরীক্ষার পরে আমি আশা করব একদিন সময় করে চলে আসো অনেকক্ষণ আড্ডা দেওয়ার জন্য। আচ্ছা, বিকালে হোক সকালে হোক যখন হোক। আমার তো আসলে আমার চলাফেরা করতে পারি না, তা না হলে হয়তো আমি তোমার কাছে চলে যেতাম, কিন্তু আমি যেহেতু চলাফেরা করতে পারছি না, আমার একটু যোগাযোগই আছে, এই অটো বা ইত্যাদিতেও উঠাও আমার জন্য সমস্যা, তুমি জানো। তো তুমি একদিন চলে আসো, আমরা পুরনো কথা নতুন কথা সব মিলিয়ে একদিন আড্ডা দেবো আমার বাড়িতে। FM বলছে হ্যাঁ, আচ্ছা, যে অনেক মিস করেন, ধন্যবাদ। সাকিব হাসান বিদ্যুৎ বলছেন আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি বেশ।
আর সাধারণত মানে একটু অসুস্থ থাকলেও পা আমার তো বয়স বা অন্য সমস্যা আছে, কিন্তু তারপরেও এইখানে এই নিক্কনের এই চেয়ারে বসলে আমি অনেক সুস্থ বোধ করি। আর শ্রোতাদের সাথে কথা বলতে বলতে অনেক ভালো লাগে। আর মনের এই ভালো লাগা থেকে অন্যান্য শারীরিক সমস্যাগুলো আর অতটা অনুভব করতে পারি না। আচ্ছা, আমাদের আজকের যে বিষয়গুলো আলোচনা করলাম আমরা, তাতে দেখা যাচ্ছে যে এটা একটা আমাদের এখানে একজন কবি আমাদেরকে একটা কবিতা দিয়ে পাঠিয়েছিলেন, সুজন আহমেদ, বৃষ্টি বলে। আমি তার কবিতাটা পড়ছি, হয়তো তার পরীক্ষা ছিল আজকে আমি জানি, এবং তার 22 তারিখ পর্যন্ত আসলে পরীক্ষায় থাকবে, সেই জন্য হয়তো ব্যস্ত আছে, তা না হলে তো মন্তব্য করতেই। এরা আবার হলো যে দিনের বেলায় ব্যস্ত ট্যস্ত থাকে, পরে লাইভের পরে তখন মন্তব্য করেন। তো যাই হোক, লাইভে এটা আমি পড়ে দিই, ও সুজন নিশ্চয়ই লাইভের অনুষ্ঠান শুনবে এবং তার প্রতিক্রিয়া জানাবে। বৃষ্টি ধীরে ধীরে পড়ে মেঘের জল, মাটির গন্ধে ভরে মন জল, পথে চলা ভিজে যায় হঠাৎ, জীবনের সুরে আসে নতুন মাত্রা, বৃষ্টির ফোঁটা যেন গান, আনন্দ মাখে বালুর ধান, ধারার সঙ্গে ঢেউ মেলায়, প্রকৃতি আবার হাসি ফোটাই। আমি আশা করব যে যারা শ্রোতাদের মধ্যে যারা কবিতা লেখার অভ্যাস আছেন, তারা এইভাবে ছোট ছোট বা যাই হোক বড় হোক, আপনারা কবিতা লিখে পাঠাবেন। আমরা এইখানে যেভাবে সুজন আহমেদের পোস্ট দিয়ে দিয়েছি সেই রকম পোস্ট আমরা দিতে পারব। আমাদের এই শ্রোতাদের মধ্য থেকে যদি আমরা সব কিছুই আসলে চাই, আমাদের এই অনুষ্ঠানে যে হয় প্রথমত হলো যে আমাদের একটা বিষয় থাকে, তো আমি চাই যে শ্রোতারা এই বিষয়গুলো ঠিক করে দিবে, অনুরোধ করবে, আমরা করব। আর তারপরে হলো গান আছে, আজকে 2টো গানের অনুরোধ আছে, দেখা যাক, আজকে দিতে না পারলেও আগামী দিন দেবো। তো আপনারা অবশ্যই এইভাবে গানের অনুরোধ করবেন। যেমন আমাদের এখানে আমাদের কথার কারণেই দোয়েল খাতুন আমাদের একটি তার ভালো লাগার কথা জানিয়েছেন। কথাটা আসলেই খুব ভালো। তার কথাটা আমরা স্ক্রলে দিচ্ছি, যারা শ্রোতারা আছেন স্ক্রলে দেখেন, দোয়েল খাতুনের লেখা। ও বলছে যে আমাদের যে আজকে ছোট ছোট কাজগুলো, এই ছোট ছোট কাজগুলো আমাদের বড় কাজের ভিত্তি হিসাবে দাঁড়ায়। আমরা আগে একদিন বলছিলাম যে বড় কাজ যারা করে তারা আসলে যে সবসময় বড় কাজ করে তা নয়, কিন্তু তারা আসলে প্রতিদিন ছোট ছোট কাজ করতে থাকে। দোয়েল খাতুন বলছেন যে আজকের ছোট ছোট চেষ্টাগুলোই আগামীকালের বড় সাফল্যের ভিত্তি। কথা খুবই ঠিক। আমরা যদি আমাদের সময়কে নানাভাবে অপচয় না করি, আমরা যদি প্রতিদিনই অল্প অল্প করে কিছু কিছু ভালো কাজ করি, কিছু সৃষ্টিশীল চিন্তা করি, কাজ করা বলতে কিন্তু সবসময় যে খুব হাঁপুর ধাপুর করে কাজ করতে হয় তা না। আমি মাইকেল অ্যাঞ্জেলোর একটা লেখা পড়ছিলাম, আর্টিস্ট, জানেন, খুবই পৃথিবী বিখ্যাত আর্টিস্ট। তো একটা এতে তিনি কাজ পেয়েছিলেন যে ছবি আঁকবেন গির্জায়। তো এইখানে দেখা গেল যে ওই যে তুলি হাতে করে তিনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, অন্যান্য লোকজন আছে যারা তার সাহায্যকারী। তো শেষে 2.5 ঘন্টা 3 ঘন্টা দেখছি যে একটা দাগ না দিয়ে সে ছবিটার সামনে কিছু তো রেখেছেন, দিয়ে ছবির সামনে দাঁড়িয়ে আছেন। তো বলল যে স্যার, আপনি তো কিছু করছেন না। তখন মাইকেল অ্যাঞ্জেলো বলল যে আমি করছি, আমি এই যে খুব ব্যস্ত আছি। যে কী ব্যস্ত আছেন আপনি? যে এই যে আমি
তুলি দিয়ে আমার মনে আসলে আঁচড় কাটছে, আর বারে বারে মিটাচ্ছি, আবার আঁকছি, আবার মিটাচ্ছি, আবার আঁকছি। এই কাজে আমি খুব গভীরভাবে ব্যস্ত আছি, যে কারণে আমি কখন যে সময় পেরিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। তাহলে কাজের ধরন আছে, একজন প্লেয়ারের যেটা প্র্যাকটিস করে প্রতিদিন, বা একটা গায়ক যে রেওয়াজ করে প্রতিদিন, সেটা শোনা যায় বা দেখা যায়। কিন্তু অনেকে আছে যারা চুপচাপ বসে থাকে এবং চিন্তা করতে থাকে। এই যে চিন্তা করার, ওটাও কিন্তু কাজ বিরাট বড়, ঘন্টার পর ঘন্টা ভাবছে আর কি। আপনারা তো এই ধরনের সৃষ্টিশীল কাজ করতে হয়। আমরা অনেকবার আলোচনা করেছি এবং আমাদের আরও আলোচনা করতে হবে। সেটা আমি সবসময় বলি যে এটা ছোটদেরকে, যেটা হলো সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে হবে। অল্প কিছু হোক, কিন্তু ছোটদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে হবে। শাকিল খান বলছেন, দাদু বগুড়া থেকে, মন খারাপ কেন? মন খারাপ তো কী জন্য মন খারাপ? আমরা যারা মন তো খারাপ হতে পারে, কিন্তু মন খারাপের কারণটা যদি বলার মতো হয় তাহলে আমরা শুনতে পারি। এবং এই যে অন্যকে বলার মধ্য দিয়ে কিন্তু অনেক সময় খারাপ মন ভালো হয়ে যায়। তারপরেও যাই হোক, আপন লোক মনে করে মন খারাপের কথা যে আপনি আমাদেরকে জানিয়েছেন সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এরপর হলো যে এটার মন খারাপ কেন হলো সেটা যদি জানান তাহলে অবশ্যই আমরা আরও খুশি হব। তো আমরা যেটা এই যে বলছিলাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি স্ক্রলে যেটা বলেছেন, যে আজকে যেটা আমরা সঞ্চয় করছি, হয়তো এই ছোট ছোট সঞ্চয়, একটু আগে বললি যে ছোট ছোট চেষ্টা, আসলে ছোট ছোট চেষ্টা মানে কি, এই যে মাটির, এর আগে একদিন বলছিলাম কোয়ান্টাম ফাউন্ডেশনের মাটির ব্যাংক দিয়ে দেয় শ্রোতাদের, মানে তার যে সদস্য শুভাকাঙ্ক্ষী যারা আছে আমাদের মতন। আর আমরা এই মাটির ব্যাংকে গিয়ে করি, যে খুচরা পয়সাগুলো থাকে বিভিন্ন সময় 2 টাকা, 1 টাকা, 5 টাকা যে খুচরা কয়েনগুলো থাকে, সেই কয়েনগুলো আমরা ওই মাটির ব্যাংকে থুই। তারপর কিছুদিন পরে মাটির ব্যাংকটা দিয়ে দেওয়া হয়, আবার নতুন খালি মানে ভরা ব্যাংক যেটা সেটা দেওয়া হয়, আর ফাঁকাটা আবার দেয়। এই করে একটা বিশাল প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রামে গড়ে উঠেছে। সেখানে প্রথমে শুরু হয়েছিল পথ শিশুদের দিয়ে প্রতিষ্ঠান, তার সাথে তাদের শিক্ষা প্রতিষ্ঠান, আস্তে আস্তে এখানে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয় করারও পরিকল্পনা আছে। আর সেখানে মেডিটেশনের একটা বড় ধরনের জায়গাও আছে। অনেক লোক সেখানে যায় এবং সকালবেলায় ধ্যান সাধনা করেন। এবং এই ধরনের বিশাল কর্মকাণ্ড হয়েছে। ওই যে মাটির ব্যাংকের 2 টাকা, 3 টাকা, 4 টাকা সারা দেশে ছড়ানো আছে, এবং এই টাকাটা দিয়েই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। ফলে তোয়েল খাতুন যেটা বলেছে, আজকের ছোট ছোট চেষ্টাগুলো আগামীকালের বড় সাফল্যের ভিত্তি। আর প্রয়াস যেটা বলছে যে ব্যয় হ্রাসের মাধ্যমে সঞ্চয় করব এবং স্বাবলম্বী হব, আজকের সঞ্চয় আগামীর মূলধন বা তহবিল। তো এই দুই কথার মধ্যে এক ধরনের সাদৃশ্য আছে, এক ধরনের মিল আছে। শ্রোতা বন্ধু, আমাদের সময়ের দিকে তাকিয়ে দেখছি, আমাদের সময় দ্রুত ফুরিয়ে আসছে। তো আমাদের প্রত্যাশা অনুযায়ী কমেন্ট এখন পর্যন্ত হয়নি, কিন্তু আমাদের আগে যেটা ছিল, আমাদের যে কমেন্ট, সেই কমেন্টের সংখ্যা আমি দেখছি 22 জন হয়েছে। তো সেটা অবশ্য ভালো। আর ওই এতে কিন্তু অডিও এতেও কয়েকজন মন্তব্য করেছে, অবশ্য 2 জায়গাতে। প্রবীর মিত্রশীল অডিওতেও মন্তব্য করেছিলেন আর এখানেও করেছেন, তিনি আমাদের সাথে সবসময় থাকেন, অসংখ্য ধন্যবাদ। আসলে অডিওটা অনেকে খেয়াল করে না, কিন্তু অডিওতে করলেই, গতদিন অডিওতে গানের অনুরোধ
করাতে গানগুলো কিন্তু আমি খুঁজে সাথে সাথে শুনিয়ে দিতে পেরেছিলাম। আর এই লাইভে হয় কি, লাইভে তো আমি এখন একটু ব্যস্তই আছি, কথা বলছি, আপনাদের মন্তব্যগুলো দেখে দিচ্ছি, আর এগুলো করতে করতে সময়টাও শেষে আসে। তো যাই হোক, লাইভের অনুরোধ অনেক সময় সাথে সাথে প্রচার করা সম্ভব হয় না, মানে আমি পারি না, অন্যরা হয়তো অনেক দক্ষ যারা, তারা হয়তো পারবে বা পারে, কিন্তু আমি হয়তো ফার্স্ট কাজ করা আমার এখনও পাচ্ছি না, হয়তো ভবিষ্যতে পারবো আবার। তো আমি এইটা আমার অপারগতার কারণে যেটা করি, যে আবার সোমবারে দেখব, দেখার পরে এই গানগুলো বের করে প্রথম দিকেই গানগুলো, অনুরোধের গানগুলো বাজিয়ে দেব। এটাতে একটা, এই হলো বিষয়। তো আমাদের এই আশ্বিন মাসের প্রথম দিনে এইভাবে অনুষ্ঠান নিক্ষণ আয়োজন পাওয়া এবং প্রথম মাসের প্রথম শুভেচ্ছা শ্রোতাদেরকে জানানো একটা আনন্দের বিষয়। আমি খুব খুশি হয়েছি যে এইরকম একটা সুযোগ অনেকদিন পরে আমি পেলাম। যাই হোক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, নিকনে শুনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিক্রিয়া দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ, আর যারা মন্তব্য করেছেন তাদেরকে তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামী মঙ্গলবারে, আজকে 6, আর তার সাথে মনে হয় 23 তারিখে, আগামী 23 তারিখে, 23 সেপ্টেম্বরে নিক্ষণ আয়োজনে সকলের অংশগ্রহণ কামনা করছি এবং সবাই আপনাদের অনুরোধ, নানা ধরনের অনুরোধ এবং এই বাণী, এই সমস্ত দিয়ে আমাদের আয়োজনকে সমৃদ্ধ করবেন, এটাই আমি আশা করছি। তো আর সকলের মানসিক শান্তি আর নিরাপদে থাকার, চলাফেরা, রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করার প্রত্যাশা রেখে শেষ করছি। আমাদের আজকের মতো আয়োজন শেষ। অবশ্য শেষ মানে কি, আমরা এতে থাকবো, অডিওতে থাকবো এবং ওই যে ফরিদা পারভিনের গান শুনবো। তো আবার অডিওতে ফিরে যাচ্ছি লাইভ অনুষ্ঠান থেকে। শুভ সন্ধ্যা।